রাত 12টা। মুরারিপুর বাইপাসের ধারে সার বেঁধে দাঁড়িয়ে থাকা ছোট বড় সমস্ত হোটেল আর ধাবাগুলোতে এই সময় পথ চলতি টুরিস্ট বাস, মালবোঝাই লরি আর তাদের ড্রাইভার খালাসি সমেত অসংখ্য যাত্রীদের ভিড়। তাদের রাতের খাবার পরিবেশন করতে হোটেলের কর্মচারীদের ব্যস্ততা আর কলরবে মুখরিত সমস্ত হোটেল চত্বর। উত্তপ্ত তাওয়ার উপর বসানো হাঁড়িতে একটানা হাতা খুন্তি নাড়ানোর শব্দ, ভরা চায়ের গ্লাসে চামচের ঠুংঠাং শব্দ, আর দু একটা গাড়ি সবেমাত্র এসে ঘর ঘর শব্দ তুলে দাঁড়িয়ে যাচ্ছে। ঘন কুয়াশার আস্তরণে ঢেকে গিয়ে ঘোলাটে হয়ে আসা হোটেলের বাইরের বাতিগুলোর আলো এখন প্রায় অস্পষ্ট। কনকনে ঠান্ডা উত্তরে হিমেল হাওয়ার স্পর্শে শরীরের সমস্ত কলকবজাগুলো একেবারে জমে যাওয়ার জোগাড় হয়েছে বাস ড্রাইভার গণেশ সরকারের। একটা ধাবার ভেতর খাটিয়ায় জবুথবু হয়ে বসে নিজের দুই হাত ঘষতে ঘষতে ধাবারের কর্মচারীকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে হাত ছাড়ল। আরে কি হলো রে কালুয়া, দে দে বাবা, তাড়াতাড়ি দে। 6টা রুটি আর ডিম তড়কা দিতে এত সময় লাগে নাকি রে? আমাকে আবার তাড়াতাড়ি বাসে ফিরতে হবে। কালু নামের বছর 25-এর ছোকরা ছেলেটি দুটো প্লেটে রুটি আর দুটো ছোট বাটিতে তরকা নিয়ে এগিয়ে এসে বলল, কি করব বলো গণেশ দা, দেখছো না কেমন ভিড় লেগেছে। সবাই এত তাড়া দিলে কি করে চলবে বলো? মোটে 3 জন কর্মচারী, জানো তো সব। রুটির প্লেট দুটো হাতে নিয়ে তার মধ্যে একটা গণেশ তার খালাসি গোপালের হাতে বাড়িয়ে দিয়ে বলল, শীতের রাত বুঝিস তো, আজ বাইরে কেমন কুয়াশা বাড়ছে দেখেছিস? এরপর রাস্তায় গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে। বহুদিন পরে এলে দেখছি, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ রে, মাস 6 জন্য গুজরাট গিয়েছিলাম। সেখানে আমার এক জিগড়ি দোস্ত থাকে। ও একদিন আমায় ফোন করে বলল তাদের কোম্পানির জন্য ড্রাইভার নেবে, মালকড়ি ভালোই দেবে, সাথে উপরিও ভালো আছে, থাকা খাওয়া একেবারে ফ্রি, চলে আয়। দুই বন্ধু একসঙ্গে থাকবো, খাবো দাবো, ফুল মস্তি করবো। অফারটা ভালোই ছিল, ভাবলাম যাবো কি যাবো না। সেই সময় আমার এই বাসের মালিক অরবিন্দ সিংজি বললেন এই বাসটার অবস্থা নাকি খুব একটা ভালো না, রাস্তায় যেখানে সেখানে বিগড়ে গেলে আমাকেই অসুবিধায় পড়ে যেতে হবে, তাই ভালো পার্টি পেয়েছেন, বেচে দেবেন। উনি খুব জলদি নতুন আরও একটা গাড়ি কিনবেন, তবে তা কবে কিনবেন তার কোনো ঠিক ছিল না। পরিষ্কার করে তেমন কিছু জানাননি তিনি। আমায় কিছুদিনের জন্য অন্য কোথাও কাজ খুঁজে নিতে বললেন। যাই হোক, অফারটা তো হাতেই ছিল, তাই চলে গেলাম। হ্যাঁ, এই তো সপ্তাহ 3 আগেই ফিরেছি। ছুটিতে এসছো নাকি? হুম হুম হ্যাঁ, তা বলতে পারিস, তবে একেবারে ছুটি নিয়ে এসেছি। পুরনো মালিকের ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারলাম না। এই মাই বাপ, বুঝলি। যাই হোক, বেইমানি তো আর করতে পারি না। উনি এক সময় অনেক সাহায্য করেছিলেন, আমায় ভীষণ ভালোবাসেন। নতুন এই বাসটা কিনেই আমায় ফোন করেছিলেন, আমার হাতেই ফিতে কাটালো বলতে পারিস। বাহ, ফিরে এসে খুব ভালো করেছো। তো কোথায় যাচ্ছ, দীঘায় নাকি? এক টুকরো রুটি ছিঁড়ে তরকায় ডুবিয়ে সেটা মুখে তুলে নিয়ে গণেশ বলল, না, পুরী যাচ্ছি। কাল 10:30টার মধ্যে পার্টিকে স্পটে ঢুকিয়ে দিতে হবে। ও পুরী, তা ভালো, যাও। পেঁয়াজে একটা কামড় দিয়ে চিবাতে চিবাতে গণেশ বলল, পার্টি আমাদের মোহনপুরের, বুঝলি। এবার দিন 7 প্রোগ্রাম, সেখানেই থাকবো, জগন্নাথ দর্শন করব, মন্দিরে পুজো টুজো দেবো। গোপালও এই প্রথম পুরী যাবে, আগে কখনো নাকি ওর যাওয়ার সুযোগ হয়নি। ও বাহ, খুব ভালো। কিন্তু কিন্তু আবার কি রে? আমার কিন্তু মনে হয় না তুমি কালকের মধ্যেই পুরী পৌঁছে যেতে পারবে গণেশদা। খালাসি গোপাল রুটি খেতে খেতে একটা কাঁচা লঙ্কায় কামড় বসিয়ে দিয়ে বলল, কারণ রে কালুয়া, কিছু হয়েছে নাকি? হবে আর কি, শোনোনি বুঝি? ওদিকে গড়ালগাছার কাছে হাইওয়েতে মেরামতের কাজ চলছে, রোড পুরো ব্লক। সে কি রে, এই খবর তো পাইনি। 2 দিন আগেও তো দিব্যি উপর দিয়ে গেলাম, ঠিকই তো ছিল।
খোঁড়াখুড়ি কবে শুরু হলো? হ্যাঁ, আজ দুপুর থেকে জলের না কিসের জন্য একটা পাইপলাইন বসছে, সে কারণেই ওই খোঁড়াখুঁড়ি। রাত ভোর কাজ চলবে, সকালের মধ্যে লাইন ক্লিয়ার হয়ে যাবে বলে শুনতে পেলাম। তাহলে তো ভারী মুশকিলে পড়া গেল দেখছি। এই বলছি যে কোনো গাড়ি কি সাইড টাইড দিয়ে যেতে পারছে না নাকি? হ্যাঁ, তা যাচ্ছে, তবে মোটর বাইক মোটর ভ্যান রাস্তার পাশে ঢালবে নেমে মাঠের উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সমস্ত বড় গাড়িগুলো ঘুরে যাচ্ছে। ওদিকের রুদ্রপুর হাইওয়ে দিয়ে ডান দিকে মোড় ঘুরে যে কুয়াকাটার হাওড়ের পাশ দিয়ে রাস্তাটা পড়ে না, ওটা দিয়ে। তুমি তো চেনো সে পথ। হ্যাঁ, বেশ চিনি। প্রায় বছর চারেক আগেও ও পথ ধরে আমি বার তিনেক যাতায়াত করেছি। হ্যাঁ, এখনো লোকজন যাতায়াত করে, তবে বিকেল অবধি, আকাশে আলো থাকা কালীন। ইদানিং ও রাস্তার একটা বদনাম রটে গেছে, তা সে সম্পর্কে কিছু শোনোনি নাকি? হ্যাঁ, শুনবো না কেন, তবে সত্যি কিনা জানি না। আমার কিন্তু কখনো তেমন কিছু চোখে পড়েনি, তবে তার দিনের বেলায়, রাতে যাওয়ার মতো সুযোগ পাইনি। ব্যাপারটা কি সত্যি নাকি রে? সত্যি নয় তো কি? সেই কোন যুগে কি ঘটেছিল তা কি এখনো চলে আসছে নাকি? হ্যাঁ, বাইরে গাড়ির কেমন লাইন লেগেছে দেখছো না? নইলে কি আর এত গাড়ি এমনি এমনি এখানে দাঁড়িয়ে থাকতো নাকি? সবাই ভোর হওয়ার অপেক্ষায় আছে, বুঝলে? সন্ধে থেকেই ওদিক দিয়ে কেউ আর যাচ্ছে আসছে না, তার উপর আজ আবার অমাবস্যা, তাই কেউ আর এই রাতে কুয়াকাটার রাস্তায় যেতে রিস্ক নিচ্ছে না। বলা তো যায় না কার ঘাড়ে বিপদ এসে পড়ে। কিছু একটা হয়ে গেলে মানে আদতে যা রটে তা ঘটে কি? ধনু সংক্রান্তির কথাটা ভুলে গেলে গণেশ দা? বছর দুয়েক আগে এই দিনে কি ঘটেছিল মনে নেই বুঝি? সেই সময় গোপাল রুটি ছিঁড়ে মুখে দিয়ে একটা কাঁচা লঙ্কায় কামড় বসাতে যাবে। কালুর মুখে কথাটা শুনেই সে আঁতকে উঠে বলল, এই মেরেছি, আমার তো একদম খেয়ালই ছিল না। এই এখন তাহলে উপায়? এতগুলো প্যাসেঞ্জার নিয়ে এই রাতে এখন কি করবো গণেশ দা? আরে এই কালুয়া, এইদিকে আয় তাড়াতাড়ি। এই ভদ্রলোকের কত হয়েছে বলে যা। আরে এই সময় গল্প করতে দাঁড়িয়ে গেলি? আসছি রাজেন্দা। ও পথে যাওয়া রিক্স নিও না গণেশ দা, এখানেই রাতটা থেকে যাও। আমি তোমার আর গোপালদার রাতে থাকবার মতো একটা ব্যবস্থা করে দেব। কথাটা বলেই সে দ্রুত পায়ে চলে যায়। কি করবো এখন? গণেশ দা, কালুয়া যখন বলে গেল রাতে না হয় এখানেই থেকে যাও, একটুখানি ভোর ভোর না হয় বেরিয়ে পড়বো। কালুয়া কথাটা কিন্তু ঠিকই বলেছে, এখন যাওয়াটা বড্ড রিক্স হয়ে যাবে ওস্তাদ। তারপর বাসের এতগুলো প্যাসেঞ্জার, তাদের ব্যাপারটাও তো ভাবতে হবে নাকি? তার চেয়ে না হয় রাতটা বাসেই কাটাক। তুমি কি বলো? গণেশ রুটি খাওয়া শেষ করলো, ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে নিয়ে খাটিয়া থেকে নেমে বাইরে হাত ধুতে চলে গেল। গোপালও উঠে পড়ে বাইরের দিকে চলে গেল। দুজনেই টিউবওয়েলের ঠান্ডা জলে হাত ধুয়ে নিয়ে ফিরে এলো আবারও। খাটিয়ায় বসে পড়ে গণেশ একটা বিড়ি ধরিয়ে তাতে এক শোক টান দিয়ে বলল, প্যাসেঞ্জারদের বাসে থাকার কথাটা আমিও ভেবেছি রে গোপাল, কিন্তু ওদের সে কথা বললে মানতে চাইবে নাকি? সকাল 10:30টার মধ্যে পুরী পৌঁছে দিয়ে হোটেলে নিয়ে গিয়ে তুলবো বলে কথা দিয়েছি। এখন যদি তাদের গিয়ে বলি যে আজ রাতে ধাবায় থেকে যেতে হবে, তাহলে ওরা তোর আর আমার চামড়া গুটিয়ে নেবে। তাদের নিয়ে যাচ্ছি সে খেয়াল আছে তো? সে তো জানি ওস্তাদ, কিন্তু বলতে তো হবেই। অসীম অধিকারী সাঙ্গপাঙ্গদের হাতে না হয় তুমি আর আমি মার খেলাম, কিন্তু এমন ভয়ঙ্করভাবে মরার হাত থেকে তো বেঁচে যাবো। তাহলে অপেক্ষা না করে যা গিয়ে বলে আয় দেখি। এতক্ষণে ওদের মাল খাওয়া শেষ হয়ে গেছে বোধহয়। যা যা, আর দেরি করিস না। গোপাল না চাইতেও ওকে ধাবার পেছন দিকটায় যেতে হলো। সেখানে অন্ধকারে টেবিল চেয়ারে বসে অসংখ্য ছেলে ছোকরা হই হুল্লোড় করে মদ্যপানে ব্যস্ত। গোপাল
ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা ওদের জানাতেই হাসিতে যেন ফেটে পড়ল ওরা। ভূতের ভয় দেখাচ্ছে সেই অসীম সামন্তকে? কুয়ো কাটার ওই হাওড়ের পাড়ে বসে এক সময় আমরা কত মাল টেনেছি জানিস? হ্যাঁ, যা তোর মালিককে গিয়ে বল বাস ছাড়তে, আমরা বিল মিটিয়ে আসছি। এই চল রে সব। এদিকে গণেশ বিড়ি টানতে টানতে নিজের বাসের দিকে চলল। বিড়ির অবশিষ্টাংশে একটা লম্বা টান দিয়ে সেটা মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে ঘষে আগুনটা নিভিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে রইল। রাস্তাটা যদি বন্ধ না থাকতো তাহলে আজ আর কোনো ঝামেলাই ছিল না, কিন্তু এখন অসীম সামন্ত আর তার সাঙ্গপাঙ্গরা রাজি হলেই হলো। কি হবে তা ঈশ্বরই জানেন। একটা দীর্ঘশ্বাস ফেলতেই গাড়ির দরজা খুলে ওইদিকে হই হুল্লোড় করে ছেলেদের দল একে একে উঠে পড়ছে। গোপাল ফিরে এসে খবরটা জানাতেই গণেশ চিন্তায় পড়ল। সেই সময় আচমকাই কেবিনের দরজা খুলে এক মদ্যপ সন্ডা মার্কা যুবক ছেলে গণেশকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ড্রাইভার ভাই, এই তোমার খালাসি মালটা আমাদেরকে ভূতের ভয় দেখাচ্ছে গো। এ শালা কাকে সঙ্গে রেখেছো? হ্যাঁ, কোনদিন তুমি ফটো হয়ে যাবে দেখছি। চলো চলো চলো। গণেশের কি উত্তর দেবে তা ভেবে পায় না। গোপাল গাড়ি থেকে নেমে যায়। টর্চ হাতে গাড়ির চারপাশে ঘুরে ফিরে টায়ার থেকে শুরু করে সমস্ত কিছু ঠিক আছে কিনা সেটা একবার দেখে শুনে নেয়। আরো একজন ছোকরা কেবিনের ছোট জানলা দিয়ে মাথা বার করে নেশাগ্রস্ত কণ্ঠস্বরে বলল, এই দাঁড়িয়ে আছে কেন ড্রাইভার ভাই? এই চলো, লেটস গো। গণেশ গাড়ি স্টার্ট দিয়ে একবার প্রণাম করে নিল। মনে মনে ভগবানের নাম করে স্টিয়ারিং কাটাতে লাগলো সে। চলো 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 চলো, বাঁয়ে রাখো বাঁয়ে রাখো বাঁয়ে রাখো, কাটাও কাটাও কাটাও। গণেশ বাসটাকে রোডে তুলে নিতেই কেবিনের দরজা খুলে তার পাশের সিটে উঠে বসল গোপাল। বলল, বুঝতেই পারছো কথায় কাজ হলো না গুরু। এরা ওসব কথায় বিশ্বাস করে না। এখন কি হবে? ইয়ার হবে যা থাকে নসিবে। আগেই বুঝতে পেরেছিলাম কাজের কাজ কিছুই হবে না। কুয়াকাটার হাওড়ের রাস্তাটা যদি এখন টেনে বেরিয়ে যেতে পারি তাহলেই রক্ষে। জানি না পারবো কিনা। যা কুয়াশা পড়েছে তাতে ফগ লাইটেও কাজ হচ্ছে না। কি হবে কে জানে। কথাটা শুনে গোপাল একেবারে গুটিসুটি মেরে কম্বলের চাদরের নিচে নিজেকে সম্পূর্ণ মুড়িয়ে নিল। যাই হয়ে যাক ওস্তাদ, থামালে কিন্তু চলবে না। তোমার হাতেই এখন আমাদের জান। কুয়াশা মাখানো গাঢ় অন্ধকারের মধ্যে তীব্র স্বরে হর্ন বাজিয়ে বাসটা দ্রুত গতিতে এগিয়ে গেল রুদ্রপুর হাইওয়ের দিকে। তার হেডলাইটের তীব্র আলো গভীর রাতে পথের উপর জমাট বাঁধা গাঢ় কুয়াশাকে ভেদ করতে পারল না। এমত অবস্থায় গাড়ির গতি বাড়ানো কিছুতেই সম্ভব হল না গণেশের পক্ষে। মরণ বাঁচনের একটা তীব্র লড়াই চলছে তার মনের মধ্যে। সে জানে না আগে কি হতে চলেছে, কারণ সেই ভয়ঙ্কর ঘটনার কথাটা বারবার লোকমুখে শুনে থাকলেও প্রত্যক্ষদর্শী হিসাবে সুযোগ আজ অবধি তার হয়ে ওঠেনি। রুদ্রপুর হাইওয়ে থেকে মোড় ঘুরেই সোজা একটা রাস্তা চলে গিয়েছে পশ্চিমে। গণেশ সেদিকেই তার বাস নিয়ে চলল। গোপাল সিটে বসে প্রায় ঝিমিয়ে পড়েছিল। গণেশ একটানা বাস চালিয়ে চলেছে। বাসের সমস্ত যাত্রীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাসের উইন্ডো গ্লাসের ওপর কুয়াশার আস্তরণের সাথে সাথে বিন্দু বিন্দু শিশিরের ফোঁটা বৃষ্টির ধারার মতো ঝরে পড়ে জলের দাগ কেটে চলেছে। বাইরের গাঢ় অন্ধকারে ধোঁয়ার মতো সাদাটে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে পথের চারদিক। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে আসছে।
বুকের ভেতরটা থেকে থেকেই কেঁপে উঠছে গণেশের। হাত বাড়িয়ে জলের বোতল থেকে জল খাওয়া কোনো উপায়ও তার কাছে নেই। গাড়ির গতি নিজের নিয়ন্ত্রণেই রেখে চলেছে সে। কালো পিচের চওড়া সড়ক পথটা খাঁ খাঁ করছে একেবারে। এক বিন্দুও আলোর উৎস কোথাও নেই। কেবলমাত্র বাসের হেডলাইটের জোরালো তীব্র আলো আর ফগ লাইটের হলদে আলোতে আলোকিত হয়ে পুনরায় অন্ধকারে মিশে যাচ্ছে রাস্তাটায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে রয়েছে। টেনে বেরিয়ে যাওয়ার পরিকল্পনাটাও এখন তার মাঠে মারা গিয়েছে। এই সমস্ত খানাখন্দ বাঁচিয়ে তাকে অতি সন্তর্পণে এগিয়ে যেতে হচ্ছে। খানিকটা দূর এগিয়ে যেতেই আচমকাই গণেশের যেন খেয়াল হলো শোঁ শোঁ শব্দে বাতাস বইতে শুরু করেছে। সাইড মিরারের দিকে চেয়ে দেখতেই বুকটা কেঁপে উঠল তার। ব্যাকলাইটের লাল আলোতে স্পষ্ট দেখতে পেল সে বাসের পেছনে একটা ঘন কালো কুয়াশা যেন ছুটে আসছে। আশেপাশে গাছগুলো কেমন যেন হেলতে তুলতে শুরু করে দিয়েছে। হঠাৎই খেয়াল হলো বাসের সমস্ত চাকাগুলো ঘুরে চলেছে, কিন্তু গাড়িটা একই জায়গায় অদ্ভুতভাবে যেন দাঁড়িয়ে রয়েছে। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে পাশের সিটে বসা গোপালকে একটা ঠেলা মারতেই সে ধরপড় করে উঠে বসল। বলল, কি হয়েছে ওস্তাদ? কি হয়েছে? তাড়াতাড়ি বাইরেটা খেয়াল কর, এই গাড়ি আর এগোচ্ছে না, বিপদ ঘনিয়ে আসছে বোধ হয়। কথাটা শুনেই গোপাল ভয়ার্ত দৃষ্টিতে জানলার বাইরে ক্ষণিক চেয়ে দেখতেই বুঝতে পারল ব্যাপারটা একেবারেই সত্যি। বাসের সমস্ত চাকাগুলো সশব্দে ঘুরছে, অথচ বাসটাও আগে এগোচ্ছে না। ওস্তাদ, ওস্তাদ, তাহলে এখন কি হবে ওস্তাদ? বিপদ তো একেবারে ঘাড়ের উপরে। গণেশ সেই পরিস্থিতিতে কি করবে তার বুঝে উঠতে পারল না। গাড়িটাকে সম্পূর্ণ বন্ধ করে দিল সে। সমস্ত বাতি নিভিয়ে দিতেই মুহূর্তের মধ্যে গাঢ় অন্ধকারে ডুবে গেল বাসটা। চুপচাপ বসে থাক, কথা বলবি না। একরাশ আতঙ্ক মাখানো দৃষ্টি মেলে সামনের অন্ধকারটার দিকে চেয়ে দুজনেই সেই সময় যেন মৃত্যুর প্রতীক্ষায় চুপ করে বসে রইল। এদিকে বাসটা ওভাবেই আচমকা বন্ধ হয়ে যাওয়াতে শীতকাতুরে ঘুমন্ত যাত্রীদের ঘুম ছুটে গেল। ভিতর থেকে কানে ভেসে আসতে লাগলো তাদের বিরক্তি এবং অধৈর্য মাখানো মনোভাবের কথা। আল্লাহ হারামজাদা, রাত বিরেতে চ্যাংড়ামো হচ্ছে, ঘুমটা চটকে দিলি কেন রে? বাস চালা, না হলে না। কথাটা তার শেষ হয় না, আচমকাই সমস্ত বাসটা বার কতক ঝাঁকুনি দিয়ে উঠল। পেছনে জানলার কাঁচ সশব্দে ভেঙে পড়ার শব্দ শোনা গেল। তার সাথেই ভেসে আসলো এক পুরুষের তীব্র কণ্ঠের আর্তনাদ। সে ভয়ঙ্কর আর্তনাদ ধীরে ধীরে দূরে গিয়ে মিলিয়ে গেল। পরের মুহূর্তেই বাসের মধ্যে যেন এক ছুটোছুটি এবং ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তার সাথেই একটানা শুরু হয়ে যায় আতঙ্ক জড়ানো সমবেত কণ্ঠে তীব্র চিৎকার। কিছু বুঝে ওঠার আগেই গণেশ আতকে উঠল বাসের খড়খড়ানির শব্দে। সে লক্ষ্য করল বাসটা যেন আপনা হতেই তার গতি বাড়িয়ে ছুটে চলেছে। স্টিয়ারিং সামলে ব্রেক কষতে গিয়েও সে বিফল হল। বাসের ব্রেক ফেল। বাসের ছাদের ওপর ধূপ করে ভারী কিছু একটা পড়ার শব্দ পেল সে। ঘন কুয়াশা ঢাকা অন্ধকারে বাসটা প্রবল ঝাঁকুনি দিতে দিতে তীব্র গতি নিয়ে ছুটে চলেছে সামনের অন্ধকারের দিকে। বাসের সমস্ত জানলার কাঁচগুলো তীব্র শব্দে ভেঙে পড়ছে রাস্তায়। এক অজানা জান্ত আক্রোশে কেউ যেন বাসের ছাদটাকে মুহূর্তের মধ্যে উপড়ে ফেলল। নারকীয় এক ভয়ঙ্কর গর্জন করে উঠল একটা অজানা কোনো প্রাণী। বাসের ভেতর থেকে যাত্রীদের তীব্র মরণ চিৎকারে বাতাসের বুক চিরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে সেই শব্দ। আতঙ্কগ্রস্ত হয়ে নিজের সিটে বসে গণেশ দেখতে পেল তার বাস
সড়ক ছাড়িয়ে ঘন ঝোপের ভেতর দিয়ে ছুটে চলেছে। ডালপালা ভাঙার ঝুপঝাপ আর মর্মর শব্দে গণেশের আর বুঝতে বাকি রইল না যে তার মৃত্যু আসন্ন। গোপাল, গোপাল, দরজা খুলে লাফিয়ে পড়, লাফিয়ে পড়। কথাটা বলে সে নিজেই দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়ল। পরক্ষণে বুঝতে পারল সে জল কাদার ওপর গিয়ে পড়েছে। পর মুহূর্তেই অন্ধকারের মধ্যে শুনতে পেল প্রচন্ড শব্দে সম্পূর্ণ বাসটা জলে গিয়ে পড়ল। বাসের হেডলাইটের তীব্র আলোটা ধীরে ধীরে জলে ডুবে যাওয়ার আগে গণেশ স্পষ্ট দেখতে পেল একটা বিরাট আকার লোমশ ভয়ঙ্কর প্রাণী হাওরের জলের ওপর দিয়ে নিমেষের মধ্যে বাতাসে মিলিয়ে গেল। অন্ধকারের মধ্যে থেকে দপদপ করে চলতে থাকা তার ভয়ঙ্কর দুটো লাল চোখ দেখে সে মুহূর্তে গণেশের আর বুঝতে অসুবিধা হয়নি যে যাই হয়ে যাক, এ কোনো জীবন্ত প্রাণী হতেই পারে না। তাহলে তাহলে এই হলো সেই নরক থেকে উঠে আসা ভয়ঙ্কর সেই পিশাচটা, আর এর কারণেই তাহলে কুয়াকাটার হাওরের আজ এত দুর্নাম। এরপরেই জ্ঞান হারায় গণেশ। আশা করি আজকের গল্পটি এখনো পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। জিতে নিন একটা আকর্ষণীয় পুরস্কার। জানান আজকের গল্পটি এবং সাউন্ড ডিজাইনিং এবং প্রত্যেকটি চরিত্রের অ্যাক্টিং আপনার কেমন লেগেছে। ডিটেলস ইমেল করুন mail@24by7publishing.com, mail@24by7publishing.com। ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল। যেই শ্রোতা বন্ধুদের ডিটেইলড সমালোচনা আমাদের ভালো লাগবে তিনি জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। গণেশদা, ও গণেশদা, আরে ও গণেশদা, গণেশদা, আরে ওঠো। চীনা কণ্ঠস্বর কানে যেতেই ধরফর করে উঠে বসে গণেশ। ঘুম জড়ানো চোখে চেয়ে দেখতে পায় খালাসি গোপাল দাঁড়িয়ে রয়েছে। একটা প্রায় ধসে পড়া ইটের পাঁজরের পাঁচিলের সামনে ঘাসের উপর কম্বলে খোলা আকাশের নিচে সারাটা রাত শুয়েছিল সে। জামা প্যান্টে কাদা। হাওরের টলটলে জলের উপর সূর্যের সামান্য আলো এসে পড়ছে। চারিদিকে কাঁটার ঝোপঝাড়, জঙ্গলাকীর্ণ ভূমি। আচমকা এই রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যটার কথা মনে পড়তেই ভয়ানক এক অজানা আতঙ্কে শরীরটা শিউরে উঠল তার। এক মুহূর্তের জন্য চোখ চলে গেল হাওরের জলের দিকে। না, তার বাসটার নাম নিশানা কোথাও নেই। তুই বেঁচে আছিস গোপাল? হ্যাঁ গো, হ্যাঁ গো, খুব বাঁচা বেঁচে গেছি মাইরি। সময় মতো বাস থেকে ঝাঁপিয়ে না পড়লে হয়তো হয়তো আমিও এখন আর ওইদিকে ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়েছিলাম। সামান্য কেটে চুলে গেছে। উঠে যা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম তাতে আর সাহস করে এদিকে আসিনি। ওইখানেই একটা মোটা গাছের গুঁড়ির আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে বসেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম কখন জানি না। এই কাকপক্ষী ডাকে ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি ভোরের আলো ফুটেছে। তারপর উঠে গিয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি তুমি শুয়ে আছো। হ্যাঁ, এখন কি 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 হবে গণেশদা? কি হবে, কি করবো সেটাই তো ভেবে পাচ্ছি না। অদৃষ্টের লিগন ছিল বোধহয়, তাই ঘটে গেছে। বেঁচে গেছি এই যা রক্ষে। এখন বাস মালিক সিংজিকে সব ঘটনা জানাতে হবে, না হলে আর কোনো উপায় নেই রে। কিন্তু কিন্তু প্রমাণ কই? জলের দিকে চেয়ে দেখো একবার। আমাদের বাসটা কই? শীতকাল, হাওড়ে জলও কম। দেখছো না
দেখছো না জায়গায় জায়গায় জল শুকিয়ে পাঁক দেখা যাচ্ছে। অত বড় একটা বাস কাদায় ডুবে গেল, তার কোনো কোনো চিহ্ন মাত্র নেই। এমনকি এমনকি এতগুলো যাত্রীদের মধ্যে একজনের লাশও চোখে পড়ছে না। এ কি তাজ্জব ব্যাপার! কথাটা শুনে গণেশ আর অবাক হয় না। গতকাল রাতে আমি যাকে দেখেছি সে যে অনায়াসেই আমাদের বাস সমেত অসীম সাউন্ডের লোকজনদের পাঁকে পুঁতে মেরে ফেলার ক্ষমতা রাখে তা বলাই বাহুল্য। আর হয়তো সেটাই ঘটেছে। মালিককে জানিয়ে পুলিশে ফোন করে ওদের লাশের খোঁজ করতে হবে। পাঁকের ভেতরেই এখনো আছে বোধহয়। চল ফেরা যাক, যা হওয়ার তা তো হবেই। এই কাক ভরে এদিকে মানুষজনে দেখা পাবি বলে মনে হয় না। এখন আমাদেরকেই যা করার করতে হবে। এটা কোন জায়গা গো গণেশদা? হ্যাঁ, এটা কোন জায়গা? এই চারিদিকে কেমন একটা মরা পচা গন্ধ দেখেছো? হ্যাঁ, আচমকাই কাছের জঙ্গলের ভেতর থেকে একটা অতি খসখসে কণ্ঠস্বরে কে যেন বলে ওঠে, এইটা বহুকাল আগে শ্মশান আসছিল। খদ্দতঘরের শ্মশান বইলা লোকে চিনত। এখন আর এধারে মরা পোড়ানো হয় না। শ্মশান কথাটা শোনা মাত্র দুজনেই শিউরে ওঠে। হতচকিত হয়ে ওরা দেখতে পায় ঝোপঝাড় ভেঙে একজন শীর্ণকায় দেহধারী লোক বেরিয়ে এলো সেখান থেকে। রোদে পোড়া তামাটে শরীরে হাড়ের উপর মাংস লেগে আছে যেন। চোখগুলো একেবারে যেন গর্তে ঢোকানো, অথচ বেশ উজ্জ্বল। টিকালো নাকের নিচে গোফদারির ঝোপঝাড়ের পাহাড়। পরনে কেবলমাত্র হদ্দ ছেঁড়া ধুলো মাখা হাঁটু অবধি ভাঁজ করা লুঙ্গি। মাথায় অবিন্যস্ত চুলের রাশি ঘাড় অবধি নেমে এসেছে লোকটার। আগন্তুক সেই লোকটা ওদের কাছে এগিয়ে এসে তার কালো আর খয়েরি রঙের দাঁত বের করে খানিকটা হেসে বলল, ভয় নাই, ভয় নাই। আমি পাগলা নই। আমি এইখানেই থাকি। তুমি কে? তোমার নাম কি? আমার কোনো নাম নাই, যাই নাও কোনো কাম নাই। কিন্তু আপনাগো লগে কাইল রাইতে যা ঘটেছে তা সব আমি জানি। কে করছে তাও কইয়ে দিতে পারি। আমি সব দেখছি। কে 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 এসব করছে তা তুমি জানো? কইলাম তো আমি জানি। কে সে? সে কি কোনো জন্তু নাকি? পানি মুড়া। সে এক ভয়ানক পানি মুড়ায় করছে এই কাম। পানি মোড়া? পানি মুড়া এই হাওড়েই সে থাহে। তারে আটকায় রাখতে পারে কারোর সাধ্য নাই। দুজনায় যে পয়সা গেছেন সে আপনাকে ভাগ্যি মনে করেন। ভয়ে গণেশের গলাটা প্রায় শুকিয়ে এসেছিল। পানি মুড়া আবার কি জিনিস? পানিতে ডুইবা মরলে পানি মুড়া হইয়া যায়। পানিতে চিরকাল তার বাস। সে যেথায় বাস করে তার চৌহদ্দির মধ্যে ঢুইকা পড়লে আর তার রক্ষা নাই। পানির ভেতর নিয়া গিয়া পাকে সুবায় মাইরা তার আর মাংস খাইয়া থয়। কথাগুলো শুনেই দুজনেই শিউরে উঠল। গণেশ কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে আমাদের গাড়ি আর প্যাসেঞ্জার তাদেরও কি আর? পাইবেন না, তাগো আর কোনো দিন খুঁজা পাইবেন না। এর আগে কতজন আইছে মরছে, আর কত গাড়ি ঘোড়া যে এই হাওড়ের পানিতে ডুইবা গেছে তারই হত্যা নাই। এ পানি মুড়ার বড়ই ক্ষুধা, সে ক্ষুধা সহজে মিটে না।
আমি আমি এক ঝলক দেখেছি তাকে। ও সে কি ভয়ঙ্কর তার চেহারা! উফ, হ্যাঁ, এখনো মনে করলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি যে এই পথে মানুষজন কেন আসে না, বা লোকজন এখানে আসতে বারণ করে কেন। কিন্তু আপনি সব জেনে শুনে এখানে থাকেন কি করে? বেশ তাজ্জব ব্যাপার তো। পানিমুড়া আপনার কোনো ক্ষতি করেনি কেন? তাকে জানে সে কবে থিকা এ পোড়া শ্মশানের জঙ্গলের ভিতর একখানা ভাঙা মন্দির আছে, সেই হানে বসবাস করতাছি। সে আমার কোনো ক্ষতি করে নাই কেন তা আমি জানি না। কথা থামিয়ে লোকটা কেমন যেন আনমনে হাওরের জলের দিকে চেয়ে থেকে বলল, হইতেও পারে সে কারণেই কি সে আমার। সে কারণে মানে কি কারণে? ও সে এক ঘটনা ঘটছে, হইতে পারে তার জন্যে। কি ঘটনা শুনি? লোকটা একটা নোনা ধরা ইটের উপর হাঁটু মুড়িয়ে বসে জলের দিকে চেয়ে বলল, সে আজ থেকে অনেক বছর আগের কথা। হইছে কি, একবার এই হাওরে মাছ ধরতে আইসে সে ঘটনা খান ঘটেছিল। এরপর লোকটা যা যা বলল তা ঠিক এইরকম। সে আজ থেকে বহুকাল আগের কথা। সময়টা ছিল ভরা শ্রাবণ মাসের একটা দিন। সেদিন শুক্লা চতুর্দশীর গোল থালার মতো চাঁদটা ঘন কালো অন্ধকার মেঘের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছিল। পশ্চিমী দমকা বাতাসে হাওরের দুগোল ছাবিয়ে ঢেউ উঠছে তখন। নিশ্চিন্দ্র অন্ধকারের বুক চিরে ডিঙির খোলে টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনটা কোনো রকমে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে সামান্য আলো বিচ্ছুরিত করে। শোঁ শোঁ শব্দে বয়ে চলা জলীয় বাতাসে স্যাঁতস্যাঁতে জঙ্গুলে একটা গন্ধ। মাঝে মধ্যেই আকাশ জুড়ে থাকা কালো মেঘের বুক চিরে ভালা ভালা করে দিয়ে বিদ্যুতের তীব্র আলোর দুটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে গুরু গম্ভীর শব্দে, এবং তারপরেই আবারও সেই আওয়াজ মিলিয়ে যাচ্ছে। হাওরের দক্ষিণ ধারের খদ্দত ঘরের শ্মশান থেকে গোটা কতক শেয়াল তারস্বরে চেঁচিয়ে মধ্যরাতের প্রহর জানান দিল। এবারের পাকুর গাছের পাতার ফাঁক দিয়ে একটা কালো পেঁচা বিকট শব্দ করে ডেকে উঠল। গাছে গাছে বাদুর আর চামচিকাদের ছটপটানির শব্দ। প্রায় সর্বত্র তীব্র স্বরে এক টানা ঝিঝির ডাক। হয় রে, তোর হইল আর কতক্ষণ? বাড়ির কাছের গৌরালি ডোবা জলকাদার উপর দাঁড়িয়ে বিজয় লগি হাতে অনেকটা সময় ধরে তার দাদা অজয়ের আদেশের অপেক্ষা করছিল। অজয় পেশায় একজন নামকরা গুণিন। তাদের এই কুয়াকাটা গাঁ সহ আশেপাশের সমস্ত ছোট বড় গাঁয়ের সকলেই তাকে বেশ মান্যগণ্য করে। ইতিমধ্যেই তার নাম ডাক খ্যাতি ছড়িয়ে পড়েছে শহরতলিতেও, তাই মাঝে মধ্যে দূর দূর থেকেও তার ডাক আসে। বিজয় পেশায় চাষি। নিজেদের 10 একর জমিতে 12 মাসে সবজি ফলায়, আর তার সাথেই দাদার নানান রকমের ভাই ফরমাস খাটে। আজ মধ্যরাত্রে শোল মাছ ধরতে গায়ের নিকটস্থ পটুয়াখালীর হাওরে দুই ভাই তাদের ডিঙি নিয়ে উপস্থিত হয়েছে। অজয় ডিঙির মাঝ বরাবর পাটাতনের উপর কম্বলের আসনে চোখ বুজে মন্ত্র জপ করছে। তার ভাইয়ের কথায় সম্বিত ফিরে পেতেই চোখ খুলে নিজের ডান এবং বাঁ কাঁধে বিড়বিড় করে মন্ত্র পড়ে 3 বার ফুঁ দিল। তারপরেই হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কি সব যেন প্রার্থনা করল। তারপর বলল, নে এইবার হইল। আচ্ছা শোন,
তোর যে তাবিজ খান দিয়েছিলাম ওইটা কই আছে তো এই হ হ ও আসে আসে অহন স দেহি বড় জল শুরু হয়ে গেলে পর আইজ আর মাছ ধরতে লাগবো না। হ্যাঁ নামুকিয়া তাতে ক্ষতি নাই, ক্ষতি হইল কাছেই শশা, তার যদি কিছু হয়ে যায় তাহলে কি হইব জানোস না? কয় তোর তাবিজ খান দেখা দেই, না হইলে চাম না। বিজয় নিজের ভাঁজ করা লুঙ্গির কোমরের থেকে একটা তাবিজ বার করে তার দাদাকে দেখিয়ে বলল, এই জ দেখ সঙ্গে কইরে নিয়ে আইছি, ভুলি নাই। ওই একই লুঙ্গিতে গুঁজা রাখলে কাজে দিবে নাকি? বাহুবলে বাইন্দা রাখতে হইব, তোরে কইছিলাম না? তুই যে দেখতাছি আমার কোনো কথাটাই শোনস না। বিজয় খানিকটা বিরক্ত প্রকাশ করেই তাবিজটাকে হাতের কবজিতে কোনো রকমে পেঁচিয়ে দিয়ে বলল, ডিঙা বাইতে গিয়া হাত কাইটা যায়, এর লাইগাই লুঙ্গির মধ্যে রাখছি, নয় বানছি হইল, এইবার স দেহি। কথাটা বলেই বিজয় শরীরের সমস্ত শক্তি দিয়ে ডিঙিটাকে বাড়ির পাক থেকে ঠেলে জলে নামিয়ে দিয়ে উঠে পড়ল। ডিঙির কলুইতে চড়ে বসে লগি দিয়ে ঠেলা দিতে দিতে জলে ভাসিয়ে নিয়ে চলল। দাঁড় হাতে নিয়ে ডিঙি ভাসিয়ে নিয়ে যায় হাওরের অপর পারের ঝোপঝাড়ের দিকে। অজয় উঠে দাঁড়িয়ে অন্ধকারের দিকে নির্দেশ করে দেখিয়ে বলল, ও ধারের পানার ধারে গিয়া ওই ডিঙি ভাষায় রাখবি, ও ধারেই পাওয়া যাইব মনে হইতাছে। বিজয় তার দাদার নির্দেশ পালন করল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে টলটলে জলের উপর দিয়ে ওদের ডিঙিটা দুলতে দুলতে ভেসে চলল। অজয় কোচ হাতে পাটাতনের উপর বসে জলের দিকে স্থির দৃষ্টি রেখে চলেছে। কোনো দিকে তার দৃকপাত নেই। মাঝে মধ্যে খোল থেকে হ্যারিকেন হাতে নিয়ে জলে ভেসে থাকা কচুরিপানা সরিয়ে ফাঁক করে আলো ফেলে অতি সন্তর্পণে একবার করে দেখে নিচ্ছে সে। খানিকটা সময় অতিবাহিত হয়ে যায়। ইতিমধ্যেই অজয়ের কচির আঘাতে গোটা পাঁচেক শোল মাছ ঘায়েল হয়ে ডিঙির খোলে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে। বিজয় গলুইতে চুপ করে লগির সামনে বসে রয়েছে। কয়েকবার হাত খুশকে মাছ বেরিয়ে যাওয়ায় অজয় অধৈর্য হয়ে পড়েছিল। গড়ের দিকে স, ওধারে কসু বনের ধারে অঢেল সল মাছ আছে, সেবার পাইলাম মনে নাই? অজয় একবার খোলের মধ্যে আলো ফেলে দেখে নিল। তারপরেই মনে মনে কি একটা ভেবে নিয়ে সে বলল, তুই ঠিকই কইছস, তার আগে এক কাম কর দেহি, এই এ ধারের ওই পাড়ের কিনারে কাদা মাটির মধ্যে এই 2-4খানা পাওয়া যায়, বুঝলি কিনা? তোর পাকে সল থাহে না, তুই জানস নাই? গড়ের দিকে স। থাকে রে থাকে, বলছে কিনা এমন জ্বর হইলি থাকে, ওরা পাঁকের মধ্যে গিয়া ঢুইকা পড়ে। আরে না খানি খুঁজা দেখি, আর না পাইলে টিকে যামগন কি আছে। অগত্যা বিজয় ডিঙিবে ধীরে ধীরে পাড়ের জলজ ঝোপঝাড়ের অংশ পার করে খানিকটা ফাঁকা জায়গায় এসে ডিঙি ভিড়িয়ে দিতেই অজয় ধীরে ধীরে পাড়ের দিকে কলুইয়ের কাছে এসে দাঁড়ায়। তারপরে হাতের কোচ ডিঙির ওপর সজোরে ফেলে দিয়ে ছাপিয়ে পড়ল পাড়ের কাদামাটির ওপর। সেখান থেকে এক খামলা কাদামাটি তুলে নিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে তাতে 3বার ফুঁ দিয়ে ডিঙির অপর প্রান্তের গলুইতে অন্ধকারে মিশে বসে থাকা। কে রে বেটা, আমার ভাই কয়, তুই কি করছস তারে? ও তুই কস কি? আমি তোর ভাই বিজয়, ডিঙায় উঠায়। না না, তুই আমার ভাই বিজয় না। তুই কে হইয়া স্বীকার করবি নাই? তোরে এখনই এই মাটির মধ্যে পুইতা থুম, ক বেটা। এবারে অন্ধকারের ভেতর থেকে ধক করে জ্বলন্ত দুটো লাল চোখ চলে ওঠে। বিজয়ের কণ্ঠস্বরটা হঠাৎ করেই যেন পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর খ্যানখ্যানে শব্দ বেরিয়ে আসে। ফোঁসফাঁস শব্দ করে সেই অশরীরই বলে ওঠে,
তুই ঠিক ধরছস, আমি তোর ভাই নয়, তোর ভাই রে খানিক আগেই পানিতে ফেলাই দিছি। তোর এত বড় সাহস, তুই কিনা এই অজয় গুণিনের ভাইরে মারলি। আজ আর তোর রক্ষা নেই। তোর মতো জল পিশাচ রে কি কইরা শায়েস্তা করতে হয় তা আমার খুবই জানা আছে। কথাটা বলেই অজয় হাতের মাটির মণ্ডতে 3 বার থুতু দিয়ে বলল, এই নে, তাহলে তুই তোর ফল ভোগ কর। দয়া করেন, আমারে দয়া করেন গুণিন মশাই, ও কাজটি করিবেন নে, ও কাজটি করবেন নে। মাছের গন্ধ পাইয়া আর লোভ সামলাইতে পারি নাই, তাই আপনার মাছ কটারে খাইছি কর্তা মশাই। আর আমার ভাই, তুই কি করছস? তাহলে মাছ হাওড়ের জলের তলায় পাকের মধ্যে পইতা থইছি। আমার ভুল হয়েছে গা, এবারের মতো আমারে সাইরা দেন কর্তা, সাইরা দেন। সাইরা দিমু তোরে? তুই আমার ভাই রে মারছস, ক্ষমা নাই, তোর ক্ষমা নাই। তাই কয় হঠাৎ কইরা ডিঙির এক ধারে অমন ভারী হওয়া উঠল কেন? এতগুলা মাছ সাইলান গেলই বা কোন বেটার পেটে? এই অজয় ঘুনিনের খোল খাওয়ানো অতই সোজা? শুনা রাখ, আইস থেকে আর তুই আমার ভাইয়ের জায়গা নিবি। সে যা যা করতো আজ থেকে তুই তাই তাই করবি। যতদিন না আমার মন খুশি হয় ততদিন ধরে আমার গামছায় আটকায় রাখলাম। আমারে ওপরে নিয়ে আস, তোরে দিয়া আমার অনেক কাম করাইতে হইব, বুঝলি? চল। আইগে চলেন কর্তা মশাই, নিয়া যাই, নিয়া যাই। অজয় নিজের কোমর থেকে গামছা খুলে সেখান থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে সেটার মধ্যে মুঠোয় থাকা মাটিটা রেখে বিড়বিড় করে মন্ত্র পড়ে 3টে গিট দিয়ে ডিঙিতে চড়ে বসে। এরপরেই ডিঙিটা ধীরে ধীরে ওপারের দিকে ভেসে চলে। তুই কে রে? আমি গোয়ালখালির নকল বাড়ি গো কর্তা, সেবারের ওলাওটাই মরিছি, সে অনেক কাল হইয়ে গেছে। একদিন শ্মশানের ধারের ওই পাকুর গাছটায় ছিলুম, বাইসে থাকতি সাত কুলে কেউ ছিল না, ওগুলোই সেবারের ওলাওটাই মরিছে। আমার দেহদারে এই হাওড়ের পানিতে আধ পোড়া কইরা ফালাই দিছিল, শিয়াল কুকুর শকুনে খাইছিল। আমার আর শ্রাদ্ধ শান্তি হয় নাই, এ আর লই গাই পরপারে যাওয়ার হলো নিকো। এখন আপনি যদি সে বন্দোবস্ত করি দেন তাইলে সদ্গতি হয় আর কি। সৎগতি? সৎগতি এত শিগগির বোধ করি তোর নসিবে লেখা নাই রে। আরো বছর খানেক আমার 5 মাস খাই, তারপর চিন্তা করি দেখবো তোর জন্য কি করা যায়। আপাতত মনে রাখিস, বাড়ির কেউ যেন খবর না পায় যে তুই আমার ভাই বিজয় না। তাহলে কিন্তু তোর খবর আছে এই আমি কইয়ে দিল, বুঝলে? বুঝেছি গো, বুঝেছি, সে আর বলতে হবে না। কি কইতে যে 7 কইলে 2টো শোল মাছ খেতে গেলুম, এখন উদ্ধার পাইলে হয়। কলঘর থেকে পা ধুয়ে এসে পরিশ্রান্ত অজয় দাওয়ায় বসে গামছায় হাত পা মুছতেই তার বৃদ্ধা মা মতিবালা দেবী বাড়ির উঠোনে গোবর ছড়া দিতে দিতে বললেন, কিরে, তুই একলা কেন? বিজয় কই? ও খেতে লাঙল দিতে গেছে। চিন্তা নাই, শিগগির ফিরা আইব। আহারে, সারা রাত্র মাছ ধইরা সে গেছে লাঙল দিতে, শরীর খান খারাপ করবো যে। এখন বারণ না শুই না সে যদি লাঙল দিতে যায়,
তাহলে আমি তারে আর কি কমু? সে তো আর এখন বাচ্চা নাই যে বকা চকা দিমু। জোয়ান হইছে, বিয়া করছে, আর নিজের ভালো সে নিজে জানে। ভালো কথা শোনা, ওই কাপড়ের পোটলাখানা তুমি কোথাও লোকায় রাইখা দিও গে যাও। আর মনে রাখবা, কেউ যেন টের না পায়। 1000 বার কেউ চাইলেও যেন তারে না দেওয়া হয়, বুঝলে কিনা? মতিবালা দেবী হাত ধুয়ে এসে কাপড়ের ছোট পুটুলি দেখে বলল, এতে কি আছে? সে যায় না কাম নাই, তুমি কেবল লুকায় রাখবা যাও। বাড়ির কেউ চাইলে দিবা না, কিন্তু মনে রাখো, ইহা সেদিন অন্যের হাতে চাইবে, সেদিন থেকে আমারে আর এই জগতে খুঁজা পাইবা না, এই কইয়ে দিল। আরে না না, এসব কি অমঙ্গলের কথা কস তুই? তরে কথা দিলাম, চাইয়া মইরা গেলেও কাউরে এটা দিমু না। তুই এখন যা তো, বিশ্রাম নেই গিয়া। তা মাছ কই, ধরিস নাই? না, হাওরে পানি বাড়ছে, মাছের নাগাল আর পাইলুম না। কথা বলেই সে নিজের ঘরে চলে যায়। মতিবালা দেবী কাপড়ের পুটুলিটার দিকে একবার ভালো করে চেয়ে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বলে উঠল, কমলা, ও কমলা, তোমার বড়দারে একটু চা দিয়া যাও। আচ্ছা মা। কথাটা কানে যেতে মতিবালা দেবী তড়িঘড়ি কলঘরে ঢুকে যান। ক্ষণিক পরেই তিনি যখন কলঘর থেকে স্নান সেরে বেরিয়েছেন, দেখলেন বিজয় লাঙল কাঁধে গামছায় মুখ মুছতে মুছতে বাড়ির দিকে আসছে। তাকে দেখতে পেয়েই মতিবালা দেবী বললেন, ওমা, এত তাড়াতাড়ি ফিরা আইলি যে? মাঠে লাঙল দেওয়া হইয়া গেল নাকি তোর শরীর টরীর খারাপ লাগতাছে রে? হ্যাঁ বল, ফিরা আইলি? বিজয় মাথা নিচু করে ক্লান্ত শরীরে ঘরের দাওয়ায় এসে বসে পড়ল। তার বউ কমলা এক ঘটি জল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে তার হাতে দিতেই সে ঢকঢক করে জল খেয়ে নিয়ে একটা হাঁপ ছেড়ে বলল, মাঠের কাম হইয়া গেছে, বাকি নাই কিছু, দেখা আইসো গিয়া। হ্যাঁ, কস কি? এইটুকু সময়ের মধ্যে ধর, মিশা কথা কইস না তো। তা তোর চোখগুলা এরকম লাল কেন রে? গলার স্বরটাও দেখতেছি কেমন একটা হইয়া গেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি, তোর মনে হয় শরীরটা খারাপ করছে। যা যা যা, হাত পা একটু ধুইয়া দুগা ভাত পেটি পড়লে তো সব ঠিক হয়ে যাইব। যা, বেলা করিস না। বৌমা, বিজয়ের একটু খাইতে দাও দেখি। আহারে বিচারা আমার। বিজয় দেওয়া থেকে উঠে কলঘরে গিয়ে হাত পা ধুয়ে আসে। কমলা রান্নাঘরে থালায় ভাত, ডাল, তরকারি বেড়ে খেতে দেয় তাকে। বিজয় এক থালা ভাত চোখের নিমেষে খেয়ে ফেলে। তারপরেই বলে, অবৌ, আরো ভাত দে দেহি, বড্ড ক্ষুধা লাগিছে। কমলা খানিকটা অবাক হয়, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। সে হাতায় করে আরো 4 হাতা ভাত থালায় দিতেই বিজয় বুভুক্ষুর মতো নিমেষে তা খেয়ে ফেলল। এরপরে সে আরো ভাত চায়। 1 হাঁড়ি ভাত খেয়ে শেষ করতেই কমলা বলল, হ্যাঁ গো, তোমার আজ কি হয়েছে বলো দেখি? এত ভাত আইস অব্দি তো তোমারে কখনো খেতে দেখিনি। নেশাভাম কিছু করিস নাকি? খুব ক্ষুধা লাগিছে রে, তাই খাইলাম। আইস থাইকা আমার জন্য আরো একটু ভাত রাঁধবি। কথাটা বলেই সে থালায় হাত ধুয়ে উঠে পড়ে। তারপরে সোজা নিজের ঘরে চলে যায়। মতিবালা দেবীরও ব্যাপারটা চোখ এড়ায় না। এরপরে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। একদিন বিজয় ভোরবেলায় মাঠের কাজে চলে যায়। অজয় পাশের গ্রামে রোগী দেখতে যাবে বলে নিজের জামা কাপড় পরে তৈরি হচ্ছিল। সেই সময় মতিবালা দেবী চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে এসে তাকে বলল, এই নে তোর চা ধর। অজয় জামার বোতাম আটকে হাত বাড়িয়ে চায়ের কাপটা ধরে নিয়ে খাটে বসতেই মতিবালা দেবী বললেন, আজকাল বিজয়ের কি হয়েছে বলতো?
সে কি নেশা ভান করতে শুরু করলো নাকি? না না, তা করতে যাইব কেন? কেন, কি হয়েছে? আজকাল সে 5-6 কিলো চালের ভাত খাইয়া ফেলায়। চোখ দুইখান তার সর্বক্ষণ যেন কেমন লাল লাল, গলার স্বরটাও যেন কেমন। বৌমায় কইল রাইতের বেলায় সে নাকি বিছানায়ও থাকে না, দাওয়ায় গিয়া নাকি হুইয়া থাকে। কেমন যেন হুইয়া গেছে। তুই একবার তার চিকিৎসাটা একটু কর না দেখি, একবার তার চিকিৎসার একটু ব্যবস্থা কর না। সেকেটার যে কি হইল কে জানে। ঠিক আছে, তারে দেহু মানে। তবে জানিস তো, আজকাল না সে আমারে খুব সেবা যত্ন করে, পা টিপা দেয়, বাতাস করে। তাইলে আর কিছুই হয় নাই, তো তারে আর দেহু মানে। আসি। কথা বলেই সে চা শেষ করে কাপটা তার মায়ের হাতে দিয়ে তার ছোলা ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মতিবালা দেবী তার পেছন পেছন এসে ঘরের দাওয়ায় দাঁড়িয়ে বলল, দুগ্গা দুগ্গা, সাবধানে যাইস। মা, মা, কি হইছে বল না। দাদাই তোমায় কিছু একটা রাখতে দিছিল। তোর দাদাই? কই না তো, সে কি জিনিস? স্যা জানি না, কিছু একটা তো হইবই। কবে? এই ধরো গিয়া হপ্তা দুয়েক আগে। হপ্তা দুয়েক আগে? না, কই সে তো এমন কিছুই দেয় নাই আমারে। আরে দিছে দিছে, তোমারই দিছে, ভালো কইরা মনে কইরা দেহ দেহি। মতিবালা আর কিছুই মনে করতে পারেন না। তিনি একেবারেই ভুলেই গিয়েছিলেন অজয়ের দেওয়া সেই গামছার পুটুলিটার কথা। কই না, মনে তো পড়ে না। কথাটা শুনেই বিজয় রাগে ভেতর ভেতর ফুলে ফেপে ওঠে, কিন্তু আচরণে তা প্রকাশ করে না। সেদিন দুপুরে নিজের ঘরের বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন মতিবালা দেবী। মায়ের পা টিপতে টিপতে এতক্ষণ নানাভাবে পুটুলিটার খবর জিজ্ঞেস করছিল বিজয়। এইরকম প্রায় রোজই সে সকাল সন্ধে জিজ্ঞেস করে, কিন্তু মতিবালার আর কিছুতেই মনে পড়ে না। এরপর 1 মাস কেটে যায়, কিন্তু বিজয় নিজের কাজকর্মের ভাগ পেলেই তার মায়ের কাছে এসে বারবারই সেই একই কথা জিজ্ঞেস করে। মতিবালা দেবীও মনে করতে পারেন না বলে তাকে ফিরিয়ে দেয় বারবার। সেদিন মতিবালা দেবী বিজয়কে ডেকে বলল, শোন, বাড়িতে একটু ঠাউরের নাম কীর্তন দেব, তুই আর তোর দাদায় সব ব্যবস্থা কান করবি, হগলের সেবা করবি, প্রসাদ দিবি। আচ্ছা মা। দুপুরে অজয় নিজের বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কি একটা চিন্তা করছিল। সেই সময় বিজয় ঘরে এসে ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে বলল, শুইছেন কথা? আপনার মায় তো বাড়িতে কীর্তন দেব কইছে, এইবার আমি যাবো কই? সেদিন তো আর এই বাড়িতে তো থাইকা যাইব না। চিন্তার কিছু নাই, সেই দিন তার বাড়ির বাইরে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করে দেব, কেমন? কথাটা শুনে বিজয় ফিরে যায়। এরপর বাড়িতে যেদিন কীর্তন হবে সেদিন সকালেই বিজয়কে গ্রামের বাইরে একটা কাজের অজুহাত দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। সেদিন গভীর রাতে সে পুনরায় ফিরে আসে। এরপরে আরো কিছুদিন কেটে যায়। একদিন সকালে কুয়াকাটা গ্রামের অদূরবর্তী একটা গ্রাম থেকে একজন লোক ভোরবেলায় ছুটে আসে। সূর্য তখনও ঠিক মতো ওঠেনি। অজয় ঘুম থেকে উঠে সবেমাত্র ঘরের দাওয়ায় বসে দাঁতে নিম ডাল দিয়ে ঘষতে শুরু করেছে। সেই সময়তেই 1 বছর 24-25 যুবক প্রায় দৌড়াতে দৌড়াতে বাড়ির ভেতরে এসে উপস্থিত হয়। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে খানিকটা ধাতস্থ হতেই বলল, আমার পেন নাম নেবেন গুণিন মশাই? কি ব্যাপার, কার কি হয়েছে? তোমার কোন গা? গড়ালগাছা থেকে আইসি। আমাগো গায়ের পরিমল ঘোষাল মশাইয়ের গিন্নিরে মনে হচ্ছে পেট নিতে ধরিছে গো গুণিন মশাই। তারা আপনারে খবর দিতে বলিছে, আপনারে একবারটি যেতেই হবে।
বেশ যাবো, এখানে বিশ্রাম নাও, আমি তৈরি হয়ে আসি। বৌমা, এই সোরাটারে জল বাতাসা দাও দেখি। কমলা নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর এক ঘটি জল আর একটা থালায় গোটা 10 বাতাসা এনে যুবকের হাতে দেয়। বাতাসার জল খেয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে সে ছেলেটা বলল, আমার প্রণাম নিবেন গিন্নিবু। কমলা হেসে চলে যায়। অজয় ঘরে এসে তৈরি হয়ে খানিক বাদেই বেরিয়ে পড়ে। এই সময় তাকে বাসি মুখে বেরিয়ে পড়তে হয়, এটাই নিয়ম। যিনি খবর দেবেন তিনি বাসি মুখে এসে খবর দেবেন, এবং যিনি গুণিন তাকেও বাসি মুখেই সমস্ত কাজ সারতে হবে, না হলে ফলাফল উল্টো হয়ে যায়। মতিবালা দেবীর এসবে অভ্যেস রয়েছে। ছেলে বেরিয়ে যাওয়ার আগে বাড়ির চারদিকে কয়েক ছড়া গোবর জল ছিটিয়ে দেন। বিজয় সেদিন আর মাঠে যায়নি, শরীরটা খারাপ বলে বিছানাতেই শুয়েছিল। মতিবালা দেবী তার ঘরে ঢুকে বলে, কিরে, তোর কি শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ খারাপ, আইজ আর মাঠে যামু না। আইসা, সে আর যাওন লাগবে না। তুই যা খাটাখাটুনি করছিস তাতে বিশ্রাম না নিলে একদিনে শরীর খারাপ হইব, আমি জানতাম। 1 মাস ধরে তুই যেন আরো বেশি কইরা খাটাখাটনি করছিস। আগে কিন্তু এমনটা আমি তোরে করতে দেখি নাই। যা কদিন বিশ্রাম নে তো। কথাটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে যান। এরপর দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন অজয়ের আসবার আর নাম নেই দেখে মতিবালা দেবী বিজয়কে ডেকে চিন্তাগ্রস্ত স্বরে বললেন, দেহ দেহি সে কোন সকালবেলায় ছেলেটায় গেছে, তার তো দেখতাছি বাড়ি ফেরার কোনো নাম গন্ধ নাই। এমন তো কখনো হয় নাই। তুই একবার জানা বাবা, হ্যাঁ একবার গিয়া দেখ না, তার একখান খবর নিয়ে আয়। তারে নিয়া আমি যে বড় চিন্তায় আছি, কি হইল আবার কে জানে। চিন্তা কইরো না, আমি দেখতাছি। কথাটা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে ঘণ্টাখানেক পরে ফিরে আসে। তখন সন্ধে নেমেছে, বাইরেটায় অন্ধকার। বিজয় ফিরে আসতেই তার মা তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কিরে, তোর দাদাই কই? তারে তারে পাইস নাই? হ, দেখা পাইছি তার। গড়াল গাছার ঘোষাল বাড়িতে সে আসে। ঘোষাল কর্তার গিন্নি রে ভূতে ধরছে। সন্ধ্যাকাল না হইলি তো আর ভূত সারণ করা যাইব না, তাই সে দুপুরে ফিরে নাই। আমায় সে কইয়া পাঠালো যে মায়ের ধারে একখান জিনিস রাখা আছে, শর্ট কইরা গিয়া ইয়া আমারে এক্ষুনি আইনা দে, নইলে ঘোষাল গিন্নিরে আর বাঁচান যাইব না। আর ইয়াও কইয়া দিছে, সেই কাজ না সারতে পারলি তার নাম ডাক সব ডুইবা যাইব। জিনিস? কি জিনিস দিছিল তাও তো আমার ঠিক কইরা এখন মনে নাই। মনে করো না মা, ভালো কইরা মনে কইরা দেখো, বুঝতেই পারতাছো দাদার ইজ্জত নিয়া একেরে টানাটানি পইরা যাইব। মতিবালা দেবী মনে করতে করতে ঘরে ঢুকে যায়। তারপর এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করেই যেন তার মনে পড়ে যায়। তিনি তার চৌকির নিচ থেকে একটা লোহার ট্রাঙ্ক টেনে বার করে। সেটা ঢাকনা খুলে তার মধ্যে পাট করে রাখা তার নিজের শাড়ির ভেতর থেকে বার করে আনে একটা গামছার টুকরোর ছোট্ট পুটুলি। তারপরেই সেটা বিজয়ের হাতে দিয়ে বলে, এই যে এইটাই তো সেদিন আমারে রাখতে দিছিল, মনে পড়ছে। আর কইছিল। কথাটা আর শেষ করতে পারে না মতিবালা দেবী। আচমকাই বিজয় পুটুলিটা হাতে নিতেই এক ভয়ানক শয়তানি হাসি হেসে উঠল সে। এমন ভয়ঙ্কর হাসি যে তার ছেলের কখনোই হতে পারে না, সেটা বুঝতে পারলেন মতিবালা দেবী। বিজয়ের কণ্ঠস্বর একেবারে পাল্টে গিয়ে এক ভয়ঙ্কর পিশাচের মতো হয়ে উঠল। সে ভৎসনার স্বরে বলল, তোর পুলার জীবন ছিল রে তে হতভাগী, আইজ থেকে আর তোর পুলারে দেখতে পাবি না। কথাটা বলেই বিজয় যেন ঘর থেকে চোখের নিমেষে বেরিয়ে গেল।
মতিবালা দেবী ভয়ে আতঙ্কে শিউরে উঠলেন। অজয়ের কথাটা মনে পড়তেই পর মুহূর্তে ছিটকে গিয়ে পড়লেন ঘরের এক কোণে। অজয় তাকে বলেছিল, সেদিন অন্যার হাতে যাইব, সেই দিন থেকে আমারে আর এই জগতে খুঁজে পাইব না, বুঝলে কিনা? তিনি বুক ফাটা আর্তনাদ করে উঠে জ্ঞান হারালেন। বিজয়ের বউ কমলা মা মা করে চিৎকার করতে করতে পাশের ঘর থেকে দৌড়ে ছুটে এসে ঘরে ঢুকল। এদিকে অজয় ঘোষাল বাড়ির কাজ মিটিয়ে ঝোলা কাঁধে বেরিয়ে পড়েছিল। হাঁটতে হাঁটতে গড়ালগাছা গ্রাম ছাড়িয়ে তখন সে নারকেল ডোবা গায়ের বাঁশ বাগানের পথ ধরে ফিরছিল। জনমানবহীন নির্জন অন্ধকার পথ। এক হাতে টর্চের আলো ফেলে সে পথ চলছিল। আচমকাই একটা তীব্র হাওয়া এসে এক সজোরে ধাক্কায় মাটিতে ফেলে দিল তাকে। ব্যাপারটা বোঝার আগেই এক তীব্র ভয়ঙ্কর হাসির শব্দ কানে এসে লাগলো তার। একটা ঘূর্ণিঝড় এসে মুহূর্তের মধ্যে তাকে মাটি থেকে শূন্যে তুলে পর মুহূর্তেই মাটিতে আছড়ে ফেলল। অজয়ের মুখ থেকে শেষ আর্তনাদটা বেরিয়ে এলো। তার সমস্ত শরীরটা মটমট শব্দ করে ভেঙে জুড়ে দুমড়ে মুচড়ে গেল। সেই তীব্র বাতাস এক ঝটকায় তার শরীরটাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলল এই কুয়াকাটার হাওরের জলে। তারপরেই তাকে পাকে পুঁতে দিল। বলতে বলতে লোকটা খানিকটা সময় থামলো, তারপরে পুনরায় বলতে লাগলো, সে তবে থিকাই অজয় গুণিনের প্রেতাত্মা পানি মুরা হইয়াই হাওরে বাস করতাছে, তার আর গতি নাই। বাপ রে, এ তো সাংঘাতিক ঘটনা। আচ্ছা, এই এই অজয় গুণিনকে যে মেরে ফেলেছিল তার কি হলো? প্রশ্নটা শুনে সামান্য হাসল লোকটা। এদিকে ওদের খেয়াল নেই যে লোকটার কথাগুলো শুনতে শুনতে শীতের সকালের রোদ তখন বেশ চড়া হয়েছে। গতকাল রাতে এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ একটা জনমানব কেউ আর হাওরের দিকে দেখতেও আসেনি। সে সময় গণেশ পকেট থেকে একটা বিড়ির প্যাকেট বার করে সেটা ধরাতেই পর মুহূর্তেই আগন্তুক সেই লোকটা একটা ভয়ঙ্কর আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। ওরা দুজনেই একসাথে আটকে উঠল। গণেশদা, ব্যাপারখানা ঠিক বলে মনে হচ্ছে না, এই পালাও। কথাটা শেষ হতেই গণেশ ঝটপট উঠে পড়ল। বিড়িটা জোরে জোরে টানতে টানতে ধোঁয়া ছাড়তে ছাড়তে এদিক ওদিক একবার দেখে নিয়েই বলল, হাতে আগুন আছে, আশা করি ও জিনিস আর আপাতত আসবে না, তাড়াতাড়ি চলো। কথাটা শেষ করে জঙ্গলে ঢাকা একটা সরু পথ দেখতে পেয়ে সেদিকে দ্রুত পায়ে এগিয়ে গেল দুজনে। খানিকটা দূর যেতেই হাতে ধরা বিড়িটা হাত ফসকে পড়ে গেল। আর সেই সময়তেই ওদের পেছনের হাওরের দিক থেকে ওদের কানে ভেসে এলো ভয়ঙ্কর কণ্ঠস্বরে কয়েকটা কথা। নিজের ক্ষতি নিজে কেউ করতে পারে নাকি? এসে গেলি, বেঁচে গেলি দুজনায়, আর সামান্য সময়। কথাগুলো শোনা মাত্রই ওদের দুজনের আর বুঝতে অসুবিধা হলো না যে এতটা সময় ধরে ওরা কার সাথে বসে গল্প করছিল। তৎক্ষণাৎ ওরা বড়িকে মরি করে দৌড় দিল রুদ্রপুর হাইওয়ের দিকে।